আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। মূল আলোচনায় যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বিচার বিভাগে দ্বৈত নীতির অবসান চান প্রধান বিচারপতি। পর্যায়ক্রমে বিচার বিভাগ আরও শক্তিশালী হবে বললেন অ্যাটর্নি জেনারেল। নেতাদের আচরণ সংশোধন না হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। হকারদের পক্ষ হয়ে অস্ত্র প্রদর্শনকারী ছাত্রলীগের 2 নেতা বহিষ্কার। ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দাবি সিইসির। কারচুপির একই চিত্র এবারের নির্বাচনেও, অভিযোগ বিএনপির। আইসিসি র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগোলেন বাংলাদেশের ক্রিকেটাররা। একই সঙ্গে যোগ হলো 8 রেটিং পয়েন্ট। বাংলাদেশে গত 8 বছর ধরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আছে মুক্তিযুদ্ধের চেতনার সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে স্বাধীনতার 4 দশকেরও বেশি সময় পর বাংলাদেশে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার আসনে আসীন, মন্ত্রিত্বে ভূষিত যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করে এই সরকার। খেতাবপ্রাপ্ত এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সবার ভাতা বেড়েছে এই আমলে। বীরাঙ্গনাদের নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। কিন্তু বাংলাদেশে ক্ষমতার রাজনীতির ভাগীদার দলগুলোর মধ্যে নিজেদেরই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার বাহক দাবিদার আওয়ামী লীগ রাষ্ট্রে সেই চেতনার বিস্তারে কতদূর কি করতে পারল এই 8 বছরে? পরিসংখ্যান বলে, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আদর্শের দল আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতন, মন্দির, মূর্তি, ঘরবাড়ি ভাঙচুর ঘটছে নিয়মিত। 2012 সালে রামু উখিয়া পটিয়ায় যেভাবে ফেসবুকে বৌদ্ধ এক যুবক ইসলাম অবমাননাকারী লেখা লিখেছেন, এমন গুজব ছড়িয়ে 2 দিন ধরে মন্দির ও বসতি ভাঙা ও লুটপাট চলে। ওই মডেল অনুসরণ করে এরপর 2013 সালে হামলা হয়েছে পাবনার সাথিয়ায় আর গতকাল ব্রাহ্মণবাড়িয়ায়। এমনকি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনটিতে প্রথা ভেঙে রেকর্ড সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও প্রথা মেনে নির্বাচন পরবর্তী ভয়াবহ সাম্প্রদায়িক হামলার মুখে পড়েন যশোরের মনিরামপুর সহ বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়। রামু থেকে ব্রাহ্মণবাড়িয়া কোথাওই আওয়ামী লীগের স্থানীয় নেতা, কর্মী অথবা জনপ্রতিনিধিদের কাউকে এসব হামলা ঠেকাতে সক্রিয় দেখা যায়নি। প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও ছিল নিষ্পৃহ, নিরুদ্বেগ। বরং সংবাদ মাধ্যমের অনুসন্ধান, মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে এরকম হামলার অনেকগুলোতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার বিষয়টিও বেরিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে কবে? আপনাদের সঙ্গে এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে অতিথি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ এবং মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। স্বাগত আপনাদের 3 জনকেই। মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আপনার মন্ত্রণালয়ের খবর দিয়ে যদি শুরু করি, যে বাংলাদেশে একটা খুব বড় বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকা, এবং মুক্তিযোদ্ধাদের তালিকা করবার কতদূর কি হলো একটি চূড়ান্ত তালিকা করবার ক্ষেত্রে? আমি দায়িত্বভার গ্রহণ করার পরেই একটা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়নের জন্য উদ্যোগ নেই। কোথায় কিভাবে এটা প্রতিটা উপজেলায় ওই উপজেলার সমস্ত মুক্তিযোদ্ধাদের সামনে এটা যাচাই বাছাই হবে, এবং যাচাই বাছাই যারা করবেন 7 সদস্য বিশিষ্ট কমিটি, একজন প্রতিনিধি থাকবেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচিত, জেলা কমান্ডার বা তার প্রতিনিধি, উপজেলা কমান্ডার বা তার প্রতিনিধি, আর সরকারের এমপি মনোনীত একজন মুক্তিযোদ্ধা ওই উপজেলার, মন্ত্রণালয়ের মনোনীত একজন প্রতিনিধি ওই উপজেলার, এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যারা সদস্য আছেন, প্রত্যেক বিভাগের দায়িত্বে আছেন একজন করে সদস্য। ওই সদস্যরা একজন করে ওই উপজেলার মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিবেন, যারা প্রকাশ্যে এই যাচাই বাছাই কার্যক্রমটা শুরু করবে। এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মূলত তিনি রেকর্ড সংরক্ষণ করবেন বা নিয়ম কানুন বিধি কোনো প্রশ্ন যদি হয় সেগুলো স্থগিতাদেশ গত 1 মাস আগে সেটা প্রত্যাহার হয়েছে বা সেটা বাতিল হয়েছে। এরপরেই
আমরা উদ্যোগ নিয়েছি। গত পরশুদিন সভায় সিদ্ধান্ত হয়েছে নিয়মাবলী, এবং আমরা আগামী মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে। আপনারা তালিকা করতে শুরু করার মানে কি? মানে আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো জায়গায় গেলে নিশ্চয়ই তালিকার প্রসঙ্গটি আপনাকে বারবার উত্তর দিতে হয়, মানে এটি নিয়ে এত কৌতূহল। তো অনেকগুলো তালিকা তো এর আগে প্রকাশ হয়েছে, যেমন এরশাদের আমলে একটি প্রেসিডেন্ট এরশাদের আমলে একটি হয়েছে, বেগম খালেদা জিয়ার আমলে একটি হয়েছে। তো আলাদা আলাদা তালিকা কখনোই প্রকাশ হয় নাই, মানে তালিকাতে যুক্ত হয়েছে না। জি, সংযোজন হয়েছে, তালিকা সংযোজিত হয়েছে। যারাই সংযোজন হয়েছে এই তালিকা একমাত্র ভারত থেকে যে তালিকাটা আমরা এনেছি, যেখানে মুক্তিযুদ্ধের সংখ্যা প্রায় 1,56,000, এই তালিকার বাইরে যত ব্যক্তি মুক্তিযোদ্ধা হয়েছেন, সেটা যে আমলে হোক, যে সময়ে হোক, যে সরকারের সময় হোক, সববার যত রকম গেজেট হয়েছে, তালিকা হয়েছে, সমস্ত তালিকা সেইটা যাচাই বাছাই হবে, এবং অনলাইনে যারা আবেদন করেছেন সবকিছুই এই মানে তার মানে এখন এরই মধ্যে যে তালিকা আছে সেটিও যাচাই বাছাই হবে। কাজী সিরাজ, এই সম্পর্কে যদি আপনার এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে অনেক আলোচনা বহু বছর ধরে, আপনার যদি কোনো মন্তব্য থাকে। মন্তব্য তো আমি নিজে এটা শিখি। জি জি, তার কারণটা হচ্ছে আমি এখন ভারত থেকে লাল পতাকা যেটা হয়, ভারত থেকে যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে এটা আমরা সবাই জানি। সেখানে একমাত্র আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে ইয়েটা ছিল, তাদের প্রাধান্য ছিল। আওয়ামী লীগের বাইরেও যারা আওয়ামী লীগ করতেন না, আওয়ামী লীগ করেননি, অন্য রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, বাম প্রগতিশীল রাজনীতির সঙ্গে ছিলেন, অথবা রাজনীতি করেননি, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছে। ওই তালিকায় মানে ভারত তালিকাটি কি এরকম তালিকা যে যারা ভারতের ট্রেনিং নিয়ে ফিরেছিলেন? হ্যাঁ, ও ভারতের ট্রেনিং নিয়ে কি সকল মুক্তিযোদ্ধা ফিরেছিলেন? আমার তো মনে হয় না। ভারতের ট্রেনিং ছাড়াও যেমন টাঙ্গাইলে অনেকে ভারতে যাননি, এখানে মান্নান ভূঁইয়া শিবপুরে অনেকে, তারা তো ভারতে যাই নাই, এখানে করেছে। তো এখন এদের তো ভারতীয় তালিকাতে নাম উঠবে না। আমাদের এলাকা কুমিল্লার 14 গ্রাম, এটা অনেকে রে বলতে, আওয়ামী লীগের নেতারা তখন এখানে অনেকে ভারতের ট্রেনিং নেয়, গেছেন পরবর্তীকালে ভারতে। পাকিস্তান আমাদের বাহিনী বর্ডার এলাকা তো আমাদের, ওই এলাকা যখন পাকিস্তান আর্মি যাওয়া আসা শুরু করলো, তখন সেখানে থাকতে না পারে আমরা সেখানে যাওয়ারও আরেকটা কাহিনী আছে। যেতে অসুবিধা ছিল, অনেক নানা কায়দা করে আমাদেরকে ওই পারে যেতে হয়েছে। তো এখন সেখানে এই জাতীয় যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না, যুবলীগ ছাত্রলীগ করতেন না, অথবা তাদের বাছাই করা লোক ছিল না, তাদের বাইরে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অনেকে ওই তালিকাভুক্ত নন। তো এখন আমরা সেই তালিকার মধ্যে, সেই ওই তালিকাভুক্ত নন যারা, আমরা তাদের মধ্যে আছি। ফলে আমাদের নাম একবার উঠে একবার কাটা যায়। লেটেস্ট আমাকে আমার থানা কমান্ড থেকে যেটা জানালো, কি জন্য তারা নাকি আমার পাঠিয়েছিল নামটা, এখান থেকে ফেরত গেছে, আবার যাচাই বাছাই হবে। এখন আমাকে তারা বলেছে যে আপনি একটু ঢাকার চেষ্টা করুন। আমি বলে, আমি আমার দরকার নাই। মানে এখন কি ঢাকায় চেষ্টা করার ব্যাপার আছে নাকি এলাকায় গিয়ে? আমি আমার কথা শেষ করি তো, সেটা কথা হচ্ছে। তো এখন ওই তালিকায় না থাকলে আমি মাননীয় মন্ত্রীর কাছে, আমি ওনার সৎ উদ্যোগটা, উদ্দেশ্যটা আমি পরিষ্কার। উনি চাচ্ছেন ওই তালিকার বাইরে যাচাই বাছাইয়ের যে প্রশ্নটা আসলে, সে যাচাই বাছাইয়ের যে কমিটির কথা উনি বললেন, সেই কমিটিতেও আমার মনে হয় না যে উনি যেভাবে চিন্তা করেন, যে সুইট ডিজায়ার, সেই ডিজায়ার অনুযায়ী কাজগুলো হবে। কারণ সেখানে যাদের নিয়ে কমিটি হচ্ছে, বিশেষ করে এমপি মনোনীত অথবা থানার কমান্ডের, এখন থানা কমান্ড চেঞ্জ হয়েছে, থানা কমান্ডের সেখানে আবার স্থানীয় এমপির পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় কমান্ড পরিবর্তিত হয়েছে। ফলে এখানে এনাদের চয়েসের চয়েস যেগুলো না বাইরে পছন্দ করেন না, করবেন না, তাদের তালিকাভুক্ত হওয়া যাচাই বাছাইয়ের মধ্যে খুব কঠিন। সেই যেমন আমি মানে এই উদ্বেগটি নিয়ে যদি মন্ত্রীর মন্তব্যটি জানি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সিরাজ সাহেব, উনি, আমরা সেই জন্য ক্রস সেকশন পিপল অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে রেখেছি। মুক্তিযোদ্ধাকালীন যিনি কমান্ডার ছিলেন, তারপর এমপি সাহেবেরও প্রতিনিধি আছেন, আর বাকিগুলো সব নির্বাচিত পদ, উপজেলা কমান্ডার, জেলা কমান্ডার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এবং সেখানে আওয়ামী লীগের লোক বরং সীমিত। বর্তমানে আমি মন্ত্রী হিসেবে এটুকু
বলতে পারি যে কোনো লোক যদি যাচাই করেন, আমার মনে হয় না 15% মুক্তিযোদ্ধা যারা যে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা তার 15% আওয়ামী লীগের সক্রিয়ভাবে আওয়ামী লীগ করেন, এটা মনে করি না। 15%ও করেন। এবং তারা যারা সত্যিকারভাবে সেদিন দেশকে ভালোবেসে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ, অধিকাংশ লেখাপড়া কম জানা লোক, এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা গেছে। মন্ত্রী, আপনি নিশ্চয়ই আমার সূচনা বক্তব্যে বুঝেছেন যে আমি আসলে আলোচনাটা কি একটি শব্দ দিয়ে বলি, শুধু রাজনৈতিক কর্মী ছাড়া রাজনৈতিক কর্মীরা খুবই কম সংখ্যক গেছে। আমাদেরও বিশাল ছাত্রলীগের দল ছিল, কতজন গেছে আমার মনে হয় না টোটাল গুনলে 20,000 পাওয়া যাবে। আমার ধারণা, আমি এটাকে নিশ্চিত করে বলতে পারি 20,000 ছাত্রলীগের কর্মীও সক্রিয়ভাবে যুদ্ধে তখন করেন নাই, যদিও লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মী ছিল। কাজেই এই কথা আশঙ্কা, আমি অনুরোধ করব দয়া করে তালিকাটা দেখার পরে, প্রস্তুত করার পরে যদি কেউ বলেন যে এবারে হয়েছে, তখন আমি জবাব দেব। আমি আশাবাদী যে খুব সঠিকভাবে হবে, এবং সেখানে আমার 20% কোনো মতেই আওয়ামী লীগের লোক হতে পারে। কবে থেকে শুরু করবেন তালিকার কাজ সক্রিয়ভাবে? আমার এই নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হবে, এবং আমরা মোটামুটি যে সিদ্ধান্ত নিয়েছি শেষ হবে কবে নাগাদ? ডিসেম্বরের আগেই, অর্থাৎ 4-5 সপ্তাহে হয়ে যাবে। অর্থাৎ প্রতি শনিবারে হবে, যেদিন যে থানা শুরু হবে ওই থানা শেষ হয়ে যাবে। কাজী খোঁজ নিয়ে লোককে সেখানে পৌঁছতে হবে। কাজী সিরাজের মতো যারা না যাওয়ার কোনো দরকার নেই। যদি উনি মারা যেতেন বা আমি মারা যেতাম, আমি কি মুক্তিযোদ্ধা হব না? যারা আবেদনকারী তিনি নিজে যেতে পারলে তো সর্বোত্তম, নিজেকে ডিফেন্ড করতে পারবেন, বা একজন যদি একটা প্রশ্ন করে, কারণ একটা থানার সবাইকে চিনবে, এটা খুব বাস্তবসম্মত কথা নয়। কাজে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় করেছেন যুদ্ধ, বা কোথায় ট্রেনিং নিয়েছেন, কোন সম্মুখ যুদ্ধে, বা কোনভাবে সক্রিয়ভাবে আপনি অংশগ্রহণ করেছেন, তিনি নিজে উপস্থিত থাকলে জবাব দেওয়াটা সহজ। আর বিধান আছে যে যিনি উপস্থিত থাকবেন না তার সহযোদ্ধারাও যদি বলে, যিনি ধরেন একজন বিদেশে আছে, একজন রুগী আছে, একজন মারা গিয়েছে, যাওয়ার মতো অবস্থা নয়, দেশে একটা কাজে ধরেন দেশের বাইরে, একদম মানে তিনি তার সহযোদ্ধাদের মাধ্যমে বলতে পারেন। মন্ত্রী, আপনি নিশ্চয়ই যুদ্ধ করেছে, তাহলে তিনি হয়ে যাবেন। মন্ত্রী, সূচনা বক্তব্যের মাধ্যমে আপনি নিশ্চয়ই একটা ধারণা করেছেন যে আজকের আলোচনাটাকে আমরা আসলে কোন জায়গায় নিতে চাই। আপনার কাছে এই যদি শুনে শুরু করি যে আপনার কাছে আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনায় সুস্পষ্টভাবে, যেটা সংবিধানের 72-এর সংবিধানের এখানে খুবই স্পষ্টভাবে সন্নিবেশিত আছে, আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই মূল লক্ষ্যকে নিয়েই মহান নেতা, জাতির পিতা কেবলমাত্র একটা পতাকার পরিবর্তন, একটা ভূখণ্ডের জন্য আমরা যুদ্ধ করিনি। যুদ্ধের যেটা মূল আমাদের কনসেপ্ট ছিল, ধারণা ছিল, বা বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি ছিল যে আমাদের যেমন রাজনৈতিকভাবে আমরা মুক্ত থাকবো, গণতান্ত্রিক রাষ্ট্র হবে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা এদেশের মানুষ স্বাধীন হবে। অর্থনৈতিক মুক্তিটা, যেটা সমাজতন্ত্র হিসেবে মানুষ বহুলভাবে এটা আলোচিত, যে সমাজতন্ত্রকে ধরে নেয় যে এটা অর্থনৈতিক মুক্তির পথ। অর্থাৎ মানুষের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে, 72 সালে যেটা, এখনো সেটা আছে, মানুষের মৌলিক চাহিদা, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান 100% নিশ্চয়তা রাষ্ট্র দিবে। রাষ্ট্র 100% নিশ্চয়তা দিবে, গ্যারান্টি দিবে, যেটা এখনো হয় নাই। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা তো একেবারেই, এটা তো আমাদের কনসেপ্ট। আওয়ামী লীগের প্রতিষ্ঠার কিছুদিন পরে, যদিও প্রথম আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ, সেটা মুসলিম শব্দ তখনই 2 বছরের মধ্যে বাদ যায়। তখন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাহেব ছিলেন সাধারণ সম্পাদক, এবং বঙ্গবন্ধু তখন জেলখানার থেকে জেলে আটক ছিলেন। 1948 সালে যখন আওয়ামী লীগ 23 জন প্রতিষ্ঠা হয়, তিনি জেলখানা থেকে যুগ্ম সাধারণ, দুঃখিত 49 যুগ্ম সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হয়েছিলেন।
এবং 2 বছরের মাথায় বঙ্গবন্ধু জেলখানা বের হয়ে আসার পর উনি এবং মাওলানা বাশির দুজনই অত্যন্ত অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তি ছিলেন এবং তারা দলকে একটা অসাম্প্রদায়িক দলে পরিণত করেছেন। এটা আজকের থেকে নয়। কিন্তু সেই বাংলাদেশ অসাম্প্রদায়িক হয়ে উঠতে পারছে কিনা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া? ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় মুক্তিযুদ্ধমন্ত্রীর দু একটা কথা দিয়ে আসলে একটু শুরুটা করতে চাই। আপনি শুরুটা যেভাবে এনেছেন যে প্রথমে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে মুক্তিযুদ্ধ, তারপরে মুক্তিযুদ্ধের আমাদের আকাঙ্ক্ষাটা কী ছিল, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আমার মাননীয় মন্ত্রীর কাছে একটা জানার বিষয় আছে, তারপরে আমি সাম্প্রদায়িকতার বিষয়টা আসছি। ওনারা বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকার কথা বলছেন, কিন্তু আমার খুব জানার ইচ্ছে স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধা কাকে বলে সেটা সংজ্ঞায়ন ওনারা করতে পেরেছেন কিনা, কোথাও আছে সেই সংজ্ঞায়ন করেই আসলে হাইকোর্টের আদেশ বোধহয় সেইটাই একটু সেটা যদি আলোকপাত করে। সশস্ত্রভাবে যুদ্ধ করেছে শুধু তারা নন, জাতির যারা ধরেন সাংবাদিকতা করেছেন, যারা ওই সঙ্গীত টেলিভিশন মানে রেডিওর সাথে তখন জড়িত ছিলেন, সমস্ত শিল্পীরা, এমনকি জয় বাংলা একটা ফুটবল টিম ছিল, ফুটবলের খেলোয়াড়রা, মুজিবনগর সরকারের সমস্ত কর্মচারীরা, সমস্ত তৎকালীন যারা পাকিস্তানের আনুগত্য স্বীকার করেনি, MNA MP এরা, এবং শেষ সংযোজন হয়েছে আমাদের বীরাঙ্গনা মায়েরা, এবং মেডিকেল সার্ভিসও যারা দিয়েছেন তারাও মুক্তিযুদ্ধ। কাজেই এটা কেবলমাত্র অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তারাই মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়। যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি মুক্তিযোদ্ধা নন। যিনি এই সংজ্ঞাটি বোধহয় হাইকোর্ট চেয়েছিল আপনাদের কাছে। চেয়েছিল, এটা আমরা আগেই করেছি, হাইকোর্টের জানা ছিল না, আমরা দিয়েছি। যে বিলম্বে শুনানিটা দীর্ঘ সময় পরে হয়েছে, যে শুনানির পরে ওনারা সন্তুষ্ট হয়ে এটা ছেড়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। এটা আমার তথ্যে একটু গ্যাপ ছিল। এটা যদি আসলে সেটেল হয়ে গিয়ে যদি থাকে তাহলে এটা আসলে খুবই একটা ভালো দিক। তাহলে এটা নিয়ে অন্তত আর প্রশ্ন করার মতো জায়গা থাকলো না, এটা অন্তত একটা জায়গায় গিয়ে সেটেল হয়ে গেল। এখন এই সাম্প্রদায়িকতার যে কথাটা আসছে, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ইচ্ছেটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে থাকার যে ব্যাপারটা, সেটার বাস্তবায়ন আসলে আমি নতুন প্রজন্মের লোক হিসেবে, আমাদের দুজন সম্মানিত মুক্তিযোদ্ধা এখানে আছেন, ওনারা যে বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, আমাদের বাঁচার জন্য যে হাওয়া ওনারা দিয়েছেন, যে আলো ওনারা ব্যবস্থা করেছেন, সেই জন্যে ওনাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। আমাদের বেঁচে ওঠার সুযোগটা করে দিয়েছেন এরকম একটি পরিবেশে। কিন্তু আমরা আসলেই সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ ওনারা যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটা আমরা পেয়েছি কিনা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো বলে আমরা সেটা পাইনি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ হওয়া তো দূরের কথা, আমরা আমাদের বিগত সময়গুলোতেও ইভেন পাকিস্তান পিরিয়ডেও আমাদের যেসব লেখক সাহিত্যিকরা যেসব কথাগুলো লিখতে পারতেন, মুক্ত চর্চাগুলো করতে পারতেন, আজকে 2016 সনে এসে আমাকে ফেসবুকে লিখতে গিয়েও অনেক রকমের কথা ভাবতে হয়। বিভিন্ন রকমের ট্যাবু তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমের আইন তৈরি হয়েছে যেটার মাধ্যমে আমাদের কথা বলার সুযোগগুলো নেই, আমাদের বিভিন্ন কথাগুলোর বিভিন্ন রকমের মিসরিপ্রেজেন্টেশন হয়ে সেগুলো এক জায়গা থেকে যেতে যেতে কোথায় চলে যাচ্ছে সেটা টোটাল সোসাইটির উপরেই একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। যেমন আপনি আরো স্পেসিফিকে যাই, কিন্তু ধরুন কিছু লিখলেনই না, মানে একটা গ্রামের যুবক, রামুর এক গ্রামের যুবক, তিনি কিছু লিখলেনই না, কিন্তু ছড়িয়ে দেওয়া হলো যে এই বৌদ্ধ যুবক কিছু লিখেছেন। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, সেই ছেলের সাথে সাথে বলেছেন যে তিনি এই ধরনের কোনো, তিনি লিখেছেন যে এই ধরনের ইসলাম অবমাননা করে কোনো পোস্ট দেওয়ার দুঃসাহসও তার নাই, কিন্তু কেউ বিশ্বাস করলেন না। ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙাভাঙি চললো মন্দির এবং বসতবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা যদি আপনি আরো বিশ্লেষণ করেন, এখানে আরো অনেকগুলো দিক আছে যেগুলো নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, এর পাশাপাশি পরবর্তীতে আপনার হবিগঞ্জে হলো, এবং আজকে কিন্তু ছাতকে দুটো মন্দির আক্রমণ হয়েছে। এবং সেখানে ছাতকের ঘটনাটা একটা পজিটিভ দিক আছে, সেখানে হচ্ছেন যিনি পৌর মেয়র যিনি ছিলেন, পৌর মেয়র নিজে তার স্থানীয় লোকজনকে নিয়ে গিয়ে সেটা ঠেকাবার চেষ্টা করেছেন। পৌর মেয়র এই উদাহরণটা খুব একটা নেই, আজকে ছাতকে এই জিনিসটা আমরা সংবাদে পেয়েছি। আর যেটা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছিলেন, যে ফেসবুকের একটা পোস্ট একজন ছেলের, সে পরবর্তীতে বলেছে যে আমার বন্ধুবান্ধবরা সবাই বিভিন্ন রকমের আমাদের ধর্মীয় উৎসবগুলোতে তারা সহায়তা করে, আমার তো এই ধরনের বিদ্বেষ পোষণ করার কোনো প্রশ্নই আসে না। সেই ছেলেটি তার এই ফেসবুক পোস্ট মুছে দেওয়ার পরেও থানাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে ধরে, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এর পরের প্রশ্নগুলো আসলে খুব বেশি জরুরি আমাদের বোঝা, যে তাকে গ্রেফতার করার পরেও অন্য একটি সংগঠনকে
পুলিশ বা স্থানীয় প্রশাসন সেখানে এইটার বিরুদ্ধে সভা করার জন্য পারমিশন কেন দিলেন? তার পরবর্তীতে যদি আপনি ডিসি সাহেবের বক্তব্য শোনেন, সেখানে যদি আপনি পুলিশের এসপি সাহেবের বক্তব্য শোনেন যে যারা ধর্ম অবমাননা করেছে তাদের যেমন বিচার হবে, যে তেমনি যারা এই গ্রামগুলোতে হামলা চালিয়েছে তাদেরও বিচার হবে। তিনি এই বিচার করার কে? পুলিশ এই বিচার করার ক্ষমতা পেয়ে যাচ্ছেন কোথা থেকে? তিনি কেন ধরে নিচ্ছেন যে ফেসবুকে অবমাননাটা হয়েছে? তিনি সিদ্ধান্তে চলে আসলেন কেন? তাকে কে এই ক্ষমতাটা দিয়েছে যে বিচার তিনি করবেন বলে এই কথাগুলো তিনি বলতে পারেন? তার কাজ কতটুকু, তার সীমাগুলো তাকে বোঝানো প্রয়োজন আছে। এই কাজগুলো যারা করেন, ডিসি যখন থাকেন, আপনি রামুর ঘটনা থেকে এই অবধি যদি হিসেব করেন, ডিসির যে জব ডেসক্রিপশন, তার কাজ কি, তার কাজের পরিধিগুলো যদি খেয়াল করেন, তার কী কী করার আছে, একটি ঘটনাতেও আপনি দেখবেন না যে ডিসি সাহেবরা তাদের কাজের যে জব ডেসক্রিপশন আছে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নিতে পেরেছেন। সেজন্যে তাদেরকে না কোনো রকমের প্রশাসনিক কোনো রকমের প্রশ্নের মুখে পড়তে হয়, না কোনো ধরনের ফৌজদারি আইনের মধ্যে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়। রামুর ঘটনায় যখন এরকম রামু মন্দিরগুলো পড়ছিল, ইউএনও সাহেব তখন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ডিসি সাহেবের ফেয়ারওয়েলের অনুষ্ঠানে। তিনি সংবাদ জানার পরেও গান বন্ধ করে তিনি ফিরে আসেননি। আপনি এই ব্রাহ্মণবাড়িয়ার ইউএনওর ভূমিকা কি বলেন? যদি তিনি তার পারপাস সার্ভ করতে না পারেন, ইউএনও হিসেবে তার যে ভূমিকা রাখার কথা সেটা যদি রাখতে না পারেন, কেন তাকে প্রশাসনিক এবং অন্যান্য জবাবদিহিতার মধ্যে পড়তে হবে না? ওসি সাহেবের কি ভূমিকা ছিল? এসপি সাহেব কেন তার এই নিয়ন্ত্রণ করতে পারলেন না? আমাদের ইন্টেলিজেন্স যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের কি ইন্টেলিজেন্স এখানে কাজ করেছে? একটা সংগঠন এরকমভাবে প্রস্তুতি নিচ্ছিল, এটা টোটালটাই পরিকল্পিত একটি ঘটনা। তার মানে এটা কি, যখন ঘটনা ঘটছিল কেউ বাধা দেননি? এই বিষয়গুলো নিয়ে ফিরবো একটা বিরতির পর। রাজকাহনে দর্শক থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম রাজকাহনে। কাজী সিরাজ, মুক্তিযোদ্ধা কাজী সিরাজ, মানে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করা, সেই বাংলাদেশে মানে কান নিয়ে গেল চিলে যে সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ কেউ একজন ফেসবুকে অবমাননা করেছেন ধর্মের বলা হলো, আর পাড়ায় মানে পাড়া ভর্তি মানুষের ঘরবাড়ি ভাঙা হলো, মন্দির ভাঙা হলো, মূর্তি ভাঙা হলো, মানে 2016 সালে। না, এটা তো চলছে, ওটা দুর্ভাগ্যজনক হচ্ছে। আসলে এই উনি যেগুলো বললেন এগুলো কোনো ঘটনা, পুলিশে কী কাজ ছিল, কী কাজ করা দরকার, কেন আটকালো না, কারা উস্কানি দিল, সেগুলো এটা গভীরে যাওয়া দরকার। ঘটনা কেন এগুলো হচ্ছে, হয় কেন? একটা সময় এবার আমাদের মুক্তিযুদ্ধের আগেও, স্বাধীনতা যুদ্ধের আগেও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশটা ছিল, এবার পাকিস্তান আমলে আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করেই তো বাংলাদেশ স্বাধীন করেছি। পাকিস্তান আমলেও মানে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখানে অন্য চিন্তাভাবনা ছিল, দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল, সাম্প্রদায়িক রাজনীতির একটা বিষয় ছিল। তারপরও আমার মনে হয় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধুরা আমাদের সঙ্গে কাজ করে, আমরা প্রগতিশীল রাজনীতি করেছি, অধিকাংশ বন্ধু বান্ধবী সংখ্যালঘু সম্প্রদায়ের। তো এরাও যে কথাগুলো বলে যে দোস্ত তখন তো এরকম এত ঝামেলায় পড়ি নাই, এরকম বলে। তো এখন এই ঐতিহ্যটা নষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের কমিটমেন্ট ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, আর অন্য জনের অর্থনৈতিক মুক্তির প্রশ্ন তো আছে। আমরা শুধু একটা পতাকার গাছপালার স্বাধীনতা তো চাইনি, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, যে নিজে পায়ে দাঁড়াতে চেয়েছি, একটা সমাজ ব্যবস্থার জন্য লড়াই, এগুলো তো আছেই। কিন্তু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল জায়গায় যে দাঁড়ান, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো এই মুক্তিযুদ্ধ হয়ে গেল। 1970 সালে যে নির্বাচনটি হয়েছিল, বঙ্গবন্ধু সারা জীবন তো লড়াই করেছিলেন পার্লামেন্টারি গণতন্ত্রের জন্য। তো সেই পার্লামেন্টারি গণতন্ত্রের লড়াই করতে করতে 70 নির্বাচনে বিজয়ী ওই রাজনৈতিক দলটি, যেটা জনগণের রায়, নিরঙ্কুশ রায় নিয়ে পাকিস্তানের শাসন ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করলো, যখনই পাকিস্তানের হানাদার বাহিনী কুচক্রীরা গণতন্ত্রের ও মৌলিক শর্তটি লঙ্ঘন করলো, তখন এটা ডিসাইড হয়ে গেল যে সশস্ত্র যুদ্ধ ছাড়া পাকিস্তানের যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্র, সেটাকে ভেঙে চুরমার করা ছাড়া বাংলাদেশের জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। তখন তো, এবং সেখানে সরে আসার কথা হচ্ছে। একটা সময় হ্যাঁ পাকিস্তান আমলেও মুসলিম লীগ ছিল, অন্য রাজনীতি ছিল, কিন্তু তখন সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি এতটা এখন যেটা দানা বেঁধে উঠেছে, এরকম দানা বেঁধে। আমি এই যে মূল ঘটনাগুলোর আমি যে জায়গায় সংক্ষেপে চলে আসতে চাই,
মূলত হচ্ছে বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল যে চক্র, এদের শক্তি, এদের কার্যক্রম, এদের রাজনীতি মূলত এগুলোকে উস্কানি দেয়। কতগুলো ঘটনা ঘটে, এই যে বলছে একজনের নামে দিয়ে দিচ্ছে, বলো আমি করিনি, কেউ তো করেছে, কারা করলো? তারপর আক্রমণকারী কারা? আক্রমণকারী এটা এটা চিহ্নিত, তো রামুতেও চিহ্নিত, ব্রাহ্মণবাড়িও চিহ্নিত। ব্রাহ্মণবাড়ি এখন আরও একটা বিপদ, মানে একদিকে বলছে এরকম ইসলামের অবমাননা করেছে, আরেকদিকে আহলে সুন্নাত আল জামাতকে জড়িয়েছে, অর্থাৎ অন্য জায়গায় লাগিয়ে আর কেউ ফায়দা লুটতে চাইছে কিনা। আমার যেটা মনে হয় আহলে সুন্নাত আল জামাত ওরা যেটা আছে, ওদের যে সংগঠন, যে শক্তি, ওরা এমনিতে নিজের অস্তিত্বের সংকটে আছে, নিজেদের এমনিতে ব্রাহ্মণরা বহু সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে, তাদের বিরুদ্ধে ওরা এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করবে, মন্দির জ্বালাবে, মন্দির ভাঙবে। আমার ব্যক্তিগত ধারণা এটা না, এখানে অন্য কেউ একদিকে একজনকে হিন্দু যুবককে ব্যবহার করছে তার নামটা, আরেকদিকে এটা করে যে কাজটা করার, মন্দির ভাঙ্গা, এইটা ভাঙ্গা, জ্বালিয়ে দেয়া, এই কাজগুলো করেছে। অর্থাৎ সাম্প্রদায়িক একটা মৌলবাদী রাজনৈতিক শক্তি যেটা আমাদের এখানে আছে, তারা ফায়দা লুটার আমাদের চেষ্টা এখানে করছে। তারা এই ফায়দাগুলো মূলত বিভিন্ন জায়গায়, আপনি রামুতে দেখেন, অন্য জায়গায় দেখেন, হ্যাঁ, এটা একদিকে কিন্তু আছে, আরেকটা আরো একটা আছে, আরেকটা আমি একটা বাক্য যোগ, আরেকটা হচ্ছে আমাদের এখানে ভোটের রাজনীতি। এগুলোকে যারা মোকাবিলা করার দরকার। 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের চিন্তা যাদের মাথায় ছিল, তারা কিন্তু এখন আছে। ওরা হয়তো অনেকে নাই, তারাই তো কিন্তু ক্ষমতায় আছে। এরা আকম মোজাম্মেল হক, আমি এই জায়গাতে আমি আসবো কাজী সিরাজ আপনার কাছে। আকম মোজাম্মেল হক, আপনার কাছে আসতে চাই, মানে কাজী সিরাজ বলছেন যে দক্ষিণপন্থী রাজনীতি যারা করেন তারা নাকি। আমি বিনয়ের সাথে বলবো যে আমি ওনার সাথে কিছু কিছু ব্যাপারে একমত পোষণ করতে পারছি না। দেখেন, এরা ব্যবহার করতেছে আমাদের মহান ধর্ম ইসলামকে। ইসলাম ধর্মের কোথাও যদি কেউ দেখাতে পারেন অন্য ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ বা হিংসা বা খারাপ আচরণ করতে পারবে, এমন কথা যদি ইসলামে কোথাও থাকে, এটা যদি কেউ দেখাতে পারে, এই ইসলামের নামটা ব্যবহার করে। আমি যদি একটা প্রশ্ন করতে পারি আপনাকে, আমার প্রশ্নটি আসলে সেখানে নয়, ধর্মে নিশ্চয়ই এই অধর্মের কথা লেখা নেই। আমার প্রশ্ন হচ্ছে কাজী সিরাজ বলছেন যে দক্ষিণপন্থী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি যারা করেন তারা ফায়দা লুটতে চান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায়, আওয়ামী লীগ আছে তৃণমূল পর্যন্ত বিস্তৃত দল, তো বিভিন্ন জায়গায় আমরা বরং মানবাধিকার সংগঠন, সংবাদ মাধ্যমের খবরে দেখি যে প্রশাসন নির্বিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো নির্বিকারী, সেখানকার রাজনৈতিক নেতাকর্মীদেরও তো, আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীদেরও তো আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে দেখি না। এই কাজগুলো খুব বহু সংখ্যক লোকে করছে না। এদের আন্তর্জাতিক সারা বিশ্বের মধ্যে আপনি দেখেন, এই ইসলামের নামটা ব্যবহার করে, পবিত্র ধর্মটাকে ব্যবহার করে আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে। এবং সেদিন আফগানিস্তানে তালেবান বাহিনী যারা সৃষ্টি করেছিল, আমেরিকা, ইহুদিরা, তারাই কিন্তু আবার আজকে বলতেছে যে এদের বিরুদ্ধে, তালেবানদেরকে ধ্বংস করো। সৃষ্টি করছে কারা? আমেরিকা তার প্রয়োজন তখন সমাজতন্ত্রকে ঠেকানোর জন্য। রাশিয়ার যে একটা অবস্থান ছিল আফগানিস্তানে, সেটা আবার এখন ওরাই এই দেশে প্রকাশ্যে, আপনি রাজপথে নিশ্চয়ই স্লোগান শুনেছেন, আমরা হব তালেবান, কি বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই যে সাম্প্রদায়িক শক্তিটা, এইটা সাম্রাজ্যবাদী শক্তিরা আসলে পৃষ্ঠপোষক, এবং এদের অর্থদাতা, আপনাদের রাজনীতি কি করছে? আমরা এদের আর্থিক যোগানদাতা হচ্ছে ইহুদিরা। এদের খপ্পরে পড়ে কিছু উগ্রপন্থী যারা ধর্ম সম্বন্ধে তাদের জ্ঞান নাই, ধর্মে বিশ্বাসও করে না, মানে তারা মনে করে তারা বিশ্বাস করে, একেবারে 100 ধর্মের বিপরীত পরিপন্থী কাজগুলো করছে। সেই ইসলামিক রাষ্ট্র কায়েমের নামে সারা বিশ্বে যে এটা হচ্ছে, তার সুযোগটা আমাদের দেশেও এক শ্রেণীর উগ্রবাদী, সেখানে দক্ষিণপন্থী তো বটেই, এবং সেখানে তো আওয়ামী লীগের লোকও অনেক জায়গায় জুটে যাচ্ছে।
এখন আওয়ামী লীগের লোক তো খারাপ লোক নাই, এই কথা আমি বলবো না। জাস্কো দেখেছেন 2 ছেলেকে বহিষ্কার করেছে যারা অস্ত্র নিয়ে ওই দিন হামলা করেছে। তা আপনাদের আদর্শের রাজনীতিটা আমি কোথায়? বলি সেখানে সব লোকই যে আদর্শের একেবারে কোষ্টি পাথরে যাচাই করে নেওয়া সম্ভব হয়েছে, এটা কমিউনিস্ট পার্টিতে সম্ভব হইতে পারে, এটা জামাত ইসলামে সম্ভব হইতে পারে, আওয়ামী লীগের মতো একটা গণসংগঠনে এটা খুব একেবারে শতভাগ আপনার পিওর, সেটা আমার মনে হয়। এটা আমি আওয়ামী লীগের পলিসি মেকার না, বা আমি তার মানে স্পোক্সম্যানও না। আমি একজন আপনি নাগরিক হিসেবে তৃণমূলে রাজনীতি করে আসা মানুষ, আপনি যদি আপনার অভিজ্ঞতাতেই বলেন, দীর্ঘ অভিজ্ঞতায়, যে মানে আমরা এরকম একটি ঘটনা ঘটলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা সব কর্মীদের দেখি না মানুষেরই, কেন? সমস্ত যারা মানবতায় বিশ্বাস করে, যারা যে কোনো ধর্মে বিশ্বাস করে, শুধু ইসলাম ধর্ম না, অন্য ধর্ম যারা বিশ্বাস করে, সবার এগিয়ে আসা উচিত। এই সমস্ত যে ধর্মের নামে কারো প্রতি হামলা, ধর্মের নামকে ব্যবহার করে হামলা, এইটা জাতীয় যে এই ঐক্যমত্যের জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। এবং সেটা হচ্ছে, উনি যথার্থই বলেছে, এই চর্চাটা আগে বামপন্থীরা খুব করতেন। এটা জাতির দুর্ভাগ্য, বামপন্থী এখন অস্তিত্বহীন হয়ে গেছে। না, আওয়ামী লীগ সে দায়িত্ব নিতে পারে না। না, আবার আসবো আমি আপনার কাছে, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি খুব আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ যে- কয়েকটি প্রশ্ন ওঠাচ্ছিলেন। যে আপনি যদি সেই বিষয়টিতে আবার ফেরেন, যে কোন কোন জায়গাগুলো আসলে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে সেটা- সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে। সেটাতে যাওয়ার আগে আমি নয়তো খেয়ে হারিয়ে ফেলবো, আমি একটু জনাব কাজী সিরাজের বক্তব্যের একটু ওখানটায় রেস্ট আনতে চাই। সেটা হচ্ছে তিনি যেটা বলেছেন যে এটা বস্তুত দক্ষিণপন্থী যারা রাজনীতির সাথে জড়িত তারা করছে। আমি তারা উস্কানি দিচ্ছেন বিশেষ বলেছেন। তো মৌলবাদীরা উস্কানি দিচ্ছে। আমি সম্পূর্ণরূপে এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি। কারণ আমার ব্যক্তিগতভাবে 2012 সনের পর থেকে যতগুলো কাজ করছি, প্রত্যেকটার পেছনে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগ জড়িত, উস্কানির মধ্যেও আওয়ামী লীগ জড়িত, এবং ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ জড়িত। এবং এই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সমস্ত এই ছাতক পর্যন্ত কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উস্কানি আছে। যেহেতু তারা ক্ষমতায়, তাদের উস্কানি ছাড়া আওয়ামী লীগ যেভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এখন আছে, আমি তো মনে করছি যে গাছের পাতাও এখন আওয়ামী লীগের ইশারা ছাড়া নড়ে না। আর সেই জায়গায় সবাই আওয়ামী লীগ এইরকম একটি ঘটনা, এইরকম একটি ঘটনায় যখন ঘটতে দেয়া হয়, প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতির আপনার সেখানে কোনো ইনফিলট্রেশনের ব্যাপার নেই, আপনার সিকিউরিটি এজেন্সিগুলোর কাছে কোনো ইন্টেল নাই, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে এটার প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি ছাড়া এরকম একটা ঘটনা, মানে যাদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ায় মানে প্রতিবাদ হলো, যে তিনিও প্রশ্ন ওঠার সুযোগ আছে যে ডেফিনেটলি এই পারমিশনটা কিভাবে পেল, যে তাদেরকে গ্রেফতার করার পরেও কেন প্রতিবাদ? জামাত কারা, তারা কি মানে কাজী সিরাজের সেই দক্ষিণপন্থী গোষ্ঠী না, নয়? তাদের যে দক্ষিণপন্থী যদি হয়, তারা এখন যে প্রশ্নটা তুলছেন, এগুলো এখনো তদন্তের পর্যায়ে হয়তো বের হয়ে আসবে। তারা যে বক্তব্যটা দিচ্ছেন যে আমরা যদি মিটিং মিছিলই করতে থাকবো তাহলে আমরা হামলা করবো কিভাবে, তাহলে আমরা অন্যরা কেউ করেছে, এই যে জায়গাগুলোর ফাঁকগুলো তৈরি হচ্ছে, এটা তদন্তের পর্যায়ে বের হয়ে আসবে। এই কথাগুলো তো এখনো সুযোগ আছে আমাদের সেটেল করার। তা আমার কথা হচ্ছে, তিনি এই যাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পরেও কেন, কিভাবে এই পারমিশনটা পেল? আপনারা বড় বড় অনেকেরই, অনেক রাজনৈতিক দলের সভা সমিতি করার পারমিশন পর্যন্ত দেন না। সেখানে এরকম একটি সেনসিটিভ ঘটনা আপনি জানেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সরাসরি আপনি বললেন কেন? যে আপনার গবেষণা বলছে যে এই সবগুলো ঘটনায় কোনো না কোনো ভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত। তো কোনো না কোনোভাবে মানে কি স্বার্থে এই কাজটি করছে? এখন সেইটাই হচ্ছে প্রশ্ন। আপনি জি, যদি আপনার এই সেই জায়গাটায় আমি গবেষণাটিও আসছি, আমি জানতে চাই। এই জায়গাটায় আমি আসছি, সেটা হচ্ছে আপনি যদি এতক্ষণ ধরে তাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন এবং 3 ঘন্টা ধরে ঘটনা ঘটার সুযোগ দেন, তারপরে গিয়ে পুলিশের অ্যাকশনগুলো তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে, সাধারণ নাগরিকের কাছে প্রশ্ন ওঠে, তাহলে কি ঘটনাটা ঘটতে দেওয়া হলো? রামুর ঘটনা দেখেন, রামুতে এত ওয়েল অর্কেস্ট্রেটেড কোনো ঘটনা বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে কোথাও ঘটেছে কিনা সন্দেহ। 13টি মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, 50টি বসতবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারো গায়ে একটি ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি। আপনি মবকে কন্ট্রোল করেন কিভাবে? আপনি যখন ক্রিকেট খেলার মাঠে, আপনি যখন ফুটবলের মাঠে, যখন মানুষ যখন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, যখন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আক্রমণ করতে শুরু করে, আক্রমণগুলো কি নিয়ন্ত্রিত হয়? তখন কোন কোন ধরনের ঘটনাগুলো ঘটে? সেই ঘটনাগুলোর কোন রকম লেশমাত্র, চিহ্নমাত্র কি সেখানে আপনি দেখেছেন? আপনি এটা অনেক বড় অভিযোগ তুলেছেন। আমি একটা বিরতির পর না, আমি কথা বলা উচিত, ব্যারিস্টার সাহেবের মতো লোকদেরকে বিদেশিরা এই এজেন্ট হিসেবে নিয়োজিত করেন,
যে তারা আওয়ামী লীগের ঘাড়ে মানে সমস্ত দোষ চাপায় দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে তারা কিছু কিছু কাজ করেন, যে কারণ কেউ নিজের পায়ে কুড়াল মারতে চায় না। যেহেতু আওয়ামী লীগ সরকারে যে কোনো ঘটনা হলে মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করা সরকার হিসেবে আওয়ামী লীগের এটা অবশ্যই কর্তব্য। কাজে সে এটা করার মতো ওনার যে থিসিস, ওনার মতো এরকম বিজ্ঞ ব্যক্তিরাই এই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে। উগ্র সাম্প্রদায়িক শক্তি, সেটা মুসলমানই হোক অন্য ধর্মেরই হোক, সেটাই হচ্ছে এই সমস্ত অপকর্মের জন্য দায়ী। এবং তারা এই বিদেশের স্বার্থ রক্ষার জন্য, আন্তর্জাতিক স্বার্থ রক্ষার জন্য তারা এই সমস্ত কাজ ঘটিয়ে থাকেন খুব অন্তরালে থেকে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে। এই অভিযোগ, পাল্টা অভিযোগের জায়গায় জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনার কাছে জানতে চাবো যে যারা ক্ষমতাসীন তাদের কি লাভ এতে, এবং আসলে এই অভিযোগগুলো তো আছে এবং এই অভিযোগগুলো তার আমি প্রথমে বলেছি যে আওয়ামী লীগ এমন কোনো দুধে দেওয়ার দল না যে তাদের মধ্যে কোনো খারাপ। কিন্তু নিশ্চয়ই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কেন বলছেন এই অভিযোগ তুলছেন, এই প্রশ্ন আমি তাকে করব একটা বিরতির পর। ফিরছি রাজকাহনে। ওই এজেন্টরা যারা দর্শক, ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি মানে বলছিলেন যে কোনো না কোনোভাবে সরকারি দলের একটা সংশ্লিষ্টতা দেখেন আপনি এই সংখ্যালঘুদের ওপর বিভিন্ন জায়গার হামলায়। মানে ক্ষমতাসীন দলের লাভটা কি, মানে সেটা কিসের ভিত্তিতে বলছেন আপনি? সেটা এখন কি ভেবে ওনারা করেন পলিটিক্সে, ওনাদের গেইন কি, সেই জায়গাটা বোঝার আগেও যেটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে অ্যাপারেন্টলি যে সমস্ত তদন্তগুলো হয়, যেমন ধরেন আমি শুধু যদি আপনাকে উদাহরণ হিসেবে রামুর ঘটনাটাও বলি, রামুর ঘটনায় আপনার 3টে স্পেসিফিক তদন্ত হয়েছে। একটি তদন্ত করেছে পুলিশের নিজস্ব একটি তদন্তের দল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত হয়েছে, এবং হাইকোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে 3 নম্বরটি হয়েছে আপনার বিচার বিভাগীয় তদন্ত। সেই তদন্ত রিপোর্টগুলোও যদি আপনি দেখেন যে কারা এখানে জড়িত হিসেবে রিপোর্টে এসছে, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে স্থানীয়ভাবে কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট লোকজন আছে। আমি এইটা মিন করার কোনোভাবেই চেষ্টা করছি না যে এটা বোধহয় কেন্দ্র থেকেই সিদ্ধান্ত হয় বা কেন্দ্র থেকে বলার পরে বিভিন্ন লোকাল লিডাররা এই প্ল্যানগুলো এক্সিকিউট করেন, সেটা আমার বলার উদ্দেশ্য না বা সেটা বলতে চাইছিও না। কিন্তু লোকালি কেউ না কেউ যে জড়িত থাকছেন সেটা তো সরকারি রিপোর্টেই, সেটা তো আমাকে বলতে হচ্ছে কেন, সেটা আমার বলার বিষয় না। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টেও আছে। মাননীয় মন্ত্রী যদি দেখতে চান তাহলে সেই রিপোর্ট আমার কাছে কপি আছে, আমি ওনাকে দিতেও পারি। তাহলে সরকারের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন রিপোর্টটা দিচ্ছে, সেটাতে তো আর বিদেশি কোনো টাকা পয়সারও বিষয় নেই, অন্য কারো দ্বারা প্রভাবিত হওয়ার, বিদেশি রাষ্ট্র দ্বারা প্রভাবিত হওয়ারও কিছু নেই। তাহলে এই রিপোর্টগুলোকেই যদি আপনি নিয়ে আসেন, আপনি এরপরে আসেন যদি পাবনার সাথিয়ার ঘটনাগুলোতে নিয়ে আসেন, সেখানে রিপোর্টগুলো কী ছিল, সেখানে মামলা যেগুলো হয়েছে, সেখানে আমি থানায় গিয়ে মামলার কপিগুলো নিজে দেখার আমার সুযোগ হয়েছে, মামলাতে কাদেরকে আসামি করা হয়েছে। এমন একজন মামলাগুলো আবার অবশ্য অনেকগুলো অন্য দিকও আছে আলোচনার মতো। আপনি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তো দেখবেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা, 2,500-এর বিরুদ্ধে মামলা হয়েছে। রামুর ঘটনায় 14,000-এর উপর মামলা হয়েছিল, শেষে 385 জনের নামে চার্জশিট হয়েছে। এখন আপনার ইয়েতে সাথিয়ার ঘটনায় কিন্তু 8 বছর আগে মারা গেছে এরকম লোককেও আসামি করা হয়েছে। আমি সেই লোকের বাড়িতে গিয়ে তার ছবিও তুলে এনেছি। যে লোক 8 বছর আগে মারা গেছেন তাকে আসামি করা হয়েছে মামলাতে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, যে আমাদের পরবর্তী প্রক্রিয়াগুলো যেভাবে হচ্ছে, এখানে কোথাও না কোথাও লাভের হিসাব নিকাশ তো স্থানীয়ভাবে হলেও অন্তত আছে। এইটা একদম। কাজী সিরাজ, আপনার কাছে যেতে চাই, মানে তার মানে জ্যোতির্ময় বড়ুয়া আপনার সাথে সেই জায়গাটাই দ্বিমত পোষণ করছিলেন যে শুধু দক্ষিণপন্থী রাজনীতি করেন তারাই নয়, মানে লাভের এই হামলা থেকে যে বাস্তবিক লাভ, সেটার সুযোগ সবাই নিতে চাচ্ছেন। মূল সুযোগটা নেই কারা, অনেকে নেই। যেমন আমি ভোটের রাজনীতিটা বলতে চেয়েছিলাম, এই যে ব্রাহ্মণবাড়ির ঘটনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানে দুটো গ্রুপ, একটা আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা আরেকটা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানে ওদের মধ্যে আবার কোন্দল আছে। অর্থাৎ এদেরকে একদিকে হিন্দু সম্প্রদায়ের একটা লোককে দিয়ে টোটাল একটা সম্প্রদায়কে চিহ্নিত করা হলো যে এরা ইসলাম ধর্ম অবমাননা করছে। এদের সাথে লাগালো আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে বললো যে এরাই করছে, ওরা আবার অস্বীকার করছে আমরা করিনি। অর্থাৎ এদেরকে মুখোমুখি দাঁড় করে মাঝখানে কাজটা করলো কে, মাঝখানে অন্য। আমার ব্যক্তিগত ধারণা
এটা হয়, যেটা আমরা এখানে দেখেছি, আমাদের এখানে বহু সাম্প্রদায়িক দাঙ্গায় সংঘাতে আমরা দেখেছি এরকম লাগিয়ে দিয়ে কিছু করে। আর আওয়ামী লীগের ইনভলভমেন্ট যেটা, এগুলো তো ভোটের রাজনীতি। রামুর যে ঘটনা, ওই কনস্টিটিউয়েন্সিগুলোর খবর যারা রাখেন, হিসাব যারা রাখেন, সেটা মুসলিম অধ্যুষিত, মুসলিম ভোট অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি। সেখানে মুসলিম ভোটগুলো পড়ে, সেখানে বিএনপি লোকও ছিল, বিএনপি স্থানীয় যেটা পত্রিকার রিপোর্টে আছে সেটাও সেটা হচ্ছে, এটা হচ্ছে এরকম একটা ঘটনা। ইসলাম অবমাননা, রসুলুল্লাহর অবমাননা, এটা মুসলমানদের সেন্টিমেন্টের ব্যাপারে, যে এটার বিরুদ্ধে কারা কারা দাঁড়ালো, অর্থাৎ ওই যার নামে, যে হিন্দু সম্প্রদায়ের বা বুদ্ধিস্ট যে লোকটার নামে এটা প্রচার করা হলো, এদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে কারা দাঁড়ালো, এটা দেখানোর জন্য ইনভলভ হয়ে যাওয়া আওয়ামী লীগ, যে আগামী ভোটে আমার জিততে হবে, আগামী নির্বাচনে আমার প্রার্থীর পক্ষে এই ভোটগুলো আনতে হবে। বিএনপি একই কাজে, এই ভোট আওয়ামী লীগ নিয়ে যাবে, আমরা কেন হারাবো, এই সমস্ত ক্ষেত্রে এদের ইনভলভমেন্টগুলো এগুলোতে হয়। এরা একটা হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্যে, সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে দিয়ে দেশের রাষ্ট্রীয় স্থিতি বিনাশ করার পরিকল্পনা থেকে এগুলো করে, এটা আমি মনে করি না। এদের পরিকল্পনা হচ্ছে এটা। এখন সরকার ফেলিয়ার আছে কিছু, অনেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, যে এগুলো মোকাবিলা করা, অপরাধীকে ধরা, অপরাধীকে শাস্তি দেওয়া, এই ক্ষেত্রে কেন, অনেক ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধে ৭১ সাল মানবতা বিরোধী অপরাধীর বিচার হলো কখন, কত বছর পরে, এতদিন তো হয়নি। অনেক কিছু এরকম হয়, সরকারের ব্যর্থতা আছে। আর ওইখানে যে অফিসাররা ছিল, যারা দায়িত্বে ছিলেন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা কোন পক্ষে কাজ করেছেন, তারা কি করেছেন, তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে, তেমন কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে বলে মনে হয় না। ব্রাহ্মণ বিভাগের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যে এখানে অনেকের ইনভলভমেন্ট দেখবেন, এখানে খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা শোনা হচ্ছে, এরপরে আরও কার। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, পেছন থেকে আসলে এই জিনিসটাকে উস্কে দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা, দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আছে, তাদের একটা পেছন থেকে একটা পরিকল্পিত কাজ আছে বলে আমার মনে হয়। আমি সেই সাথে মনে করি যে অত্যন্ত অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছেন, যে একটা বিশেষ মহল এই কাজগুলো করে, অন্যরা ফাঁদে পড়ে, মানে ওই হুজুগে মেতে যায়। অনেক সময় অনেক কিছু হুজুগে হয়, যাচাই বাছাই না করে। সেই হুজুগের ক্ষেত্রে সেখানে মানে আওয়ামী লীগের এখন ভোট দিলে সবাই আওয়ামী লীগের নীতি আদর্শ মেনে ভোট দেয়, ভোট এক জিনিস আর দল আরেক জিনিস। দলের যে দল যতটি ভোট পায় তারা সবাই তার সদস্য, এটা মনে করার কোনো কারণ নেই। হয়তো একটা ইস্যুর উপর মনে করে যে এই দলকে ভোট দেওয়া যায়, স্থানীয়ভাবে একে ভোট দেওয়া যায়, অনেকটা এইভাবেও রাজনীতিটা হয়। আমাদের রাজনৈতিক দলটা এমন না যে আমরা, যেটা আমি আগেও বলেছি, কমিউনিস্ট পার্টি তার একেবারে যাচাই বাছাই করে আদর্শ বিভিন্ন পর্যায়ে ধাপে 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 আইসে সে পার্টির সদস্য পাবে। জামাত ইসলাম তারা সেই রোকন কি সদস্য, এই সমস্ত তাদের হিসাব আছে, কয়জন আছে। আমাদের কিন্তু এরকম হিসাব নেই। আমাদের এটা গণসংগঠন, আমি আগে স্বীকার করেছি। এখানে যদি বলেন যে কিছু কিছু সাম্প্রদায়িক চেতনার লোক আছে, এটাও আমি অস্বীকার করব না। এই আমাদের লক্ষ কোটি লোকের মধ্যে থাকতে পারে, বাট এই কাজগুলো সূক্ষ্মভাবে, এই যে যারা এই সারা পৃথিবীর মধ্যে এখন এই ধ্বংস করতে চায়, অস্ত্র বিক্রি করতে চায়, সারা এগুলো, এই যে আপনার ইসলামিক স্টেট কায়েম করতে চায়, এটা মনে করার কোনো কারণ নাই। কাজী সিরাজ যে প্রসঙ্গটি তুলেন, আপনি যদি সেটিরও উত্তর দেন যে মানে দক্ষিণপন্থী রাজনীতির লোকেরা সুবিধা নিচ্ছে, তো সেটাও তো রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের চিন্তা থাকার কথা, উদ্বেগ থাকার কথা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এরা হচ্ছে হাঁসের মতো, পানির থেকে উঠে জায়গা দিলে আর মানে তাদের গা মানে ভিজা থাকে না, শুকিয়ে যায়। এরা এই জিয়াউর রহমান 10 বছর এরাই ছিল, খালেদা 10 বছর তারাই ছিল, এরশাদের 10 বছর তারা ছিল, আমাদের সময় তারা আছে, ভবিষ্যৎ দিনে আওয়ামী লীগ থাকবে না, তারাই থাকবে এবং তারাই তখন সরকার। এরা হলো আপনার যে গ্লাসে রাখবেন সেই। এখন আওয়ামী লীগ সরকার পরিচালনা করার অর্থ এই না যে যারা প্রশাসনিক যন্ত্র আছে, পুলিশ বলেন, মিলিটারি বলেন, সিভিল বলেন, ব্যবসায়ী বলেন, যে সব আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে মনে করেন। কারণ আওয়ামী লীগ চাইলে, মানে সরকার চাইলে যে নিয়ন্ত্রণ করতে পারে তা তো আমরা জানি, তাও পারে, এটা ঠিকই, তো করছে না এ কথাটা ঠিক না।
যেভাবে যত মানুষ যতটুকু আশা করে, যত দ্রুত যে তার দেখতে চায়, এটা আমাদের দেশের সকলের বিষয়। যেমন একটা খুন হলো, মানুষ দেখতে চায় যে এই 7 দিনের মধ্যে খুনের লোকটার ফাঁসি হলো। এই ফাঁসিটা দেওয়া যায় না। দেওয়া না যাওয়ার কারণ হচ্ছে আইন। আইনানুগভাবে তাকে ফাঁসি কাজটা জড়াইতে হবে। সেই আইনি প্রক্রিয়ায় গেলেই এই আদালতের সমস্ত স্টেপ, এক কোর্ট বললো, তারপর আপিল করবো, রিভিউ করবো। একদম শেষ মন্তব্য নিতে চাই আমি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছ থেকে, যে আপনার কাছে তথ্যগুলো আছে কিনা যে কোন মামলার আসলে কি অবস্থা এখন, যদি আমরা রামু সাথিয়া এই দুটোর কথাই জানতে চাই। রামুর মামলাগুলো আপনার 19টি মামলা ছিল, একটি মামলা সেটা সমঝোতা করে তুলে নেওয়া হয়েছে, 18টি মামলা চলমান। তার মধ্যে 2টো মামলায় সাক্ষী শুরু হওয়ার পর্যায়ে আছে, বাকিগুলো এখনো পর্যন্ত সাক্ষী শুরু হয়নি বা ট্রায়ালে চলে গেছে, কিন্তু সাক্ষী হয়নি। সাক্ষীরা অনেকেই আসছে না বিভিন্ন কারণে। একজন দুজন সাক্ষী গেছে, তাদেরকে বৈরী ঘোষণা করে তাদেরকে আবার ক্রস এক্সামিন করা হয়েছে, যারা মানে মামলার বিপক্ষেই কথা বলছিলেন সাক্ষী দিতে গিয়ে। এখন এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। আর সাথিয়ার মামলার ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম তদন্তের পর্যায়ে কমপ্লিট হয়েছে, ট্রায়ালে গেছে, এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। আর কুমিল্লাতে পরবর্তীতে যেটা হয়েছিল সেটারও মামলার ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নেই। আর বাকিগুলো তো খুবই সাম্প্রতিক, আমরা হয়তো অপেক্ষা করবো সেগুলো কি হয়। ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ধন্যবাদ কাজী সিরাজ, ধন্যবাদ মন্ত্রী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি একটা বাধা পেরোনোর, কোনো এক জনপদের বাংলাদেশের কোনো এক কোনায় কোনো একজন বাধা পেরিয়েছেন, নিজের জীবনে নিজের উদ্যোগে সাফল্য অর্জন করেছেন, এমন একজন মানুষের গল্প দিয়ে। আজ আমরা মুন্সিগঞ্জের সাফিয়া খাতুনের কথা শোনাবো আপনাদের, যিনি স্বামী মারা যাবার পর নিজেই একটি সেলাই মেশিনকে সম্বল করে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন এবং বিজয়ী হয়েছেন। তার কাজের জায়গায় কাজ দিচ্ছেন দুস্থ বিধবা, স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী নারীদের। প্রায় 20 বছর আগে স্বামীকে হারান মুন্সিগঞ্জ শহরের খালিস্ট গ্রামের সাফিয়া খাতুন। বলা যায় একরকম শূন্য হাতে এক মেয়ে ও 3 ছেলেকে মানুষ করতে জীবনযুদ্ধে নামেন তিনি। শুরু করেন হস্ত ও কুটির শিল্পের কাজ। খুব অল্প সময়ে কঠিন পরিশ্রম আর একাগ্রতা দিয়ে বদলে নেন নিজের ভাগ্য। আমি তো আগে 50 টাকা খরচ করব সেই সামর্থ্য আমার ছিল না। এখন আমি আমার ঘরে প্রায় 1.5 থেকে 2-3 লাখ টাকার মালই আছে। আমার নকশিকাতা প্রায় 50,000 টাকার আছে। জীবনযুদ্ধে জয়ী সাফিয়া খাতুন নিজ বাড়িতেই খুলেছেন দুস্থ মহিলা কল্যাণ সমিতি। এর অধীনে এখন পর্যন্ত 300 নারীকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়েছেন। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর সেই সনদে নারীরা যুব উন্নয়ন থেকে 50,000 টাকা করে ঋণও নিতে পারছেন। আমি আন্টির মাধ্যমে, এই সমিতির মাধ্যমে কাজ শিখে নিজে স্বাবলম্বী হয়েছি এবং এখন ট্রেনার হিসেবে কাজ করতে পারি। এখানে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হইতেছি। কপিন বানানি, আপেল মালটা বানানি, তারপরে আপনার পলো বানানি, মোড়া বানানি, বলক বাটি, তারপরে সেলাই কাজও শিখছি। সরকার যদি আমাদেরকে এইগুলো সম্পর্কে একটু আগায় আসতো, আমাদের এই দারিদ্র মহিলাদের প্রতি একটু সাহায্য নিয়ে যদি আসতো, তাহলে মনে করেন আমরা কিছু একটা করতে পারতাম। সাফিয়া খাতুনের তৈরি পণ্য বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন এসএমই ও সমবায় মেলায়। এখন তো অনেক নারীরা ঘর থেকে বের হয়ে আসছে স্বল্প মজুরিতে। আমি তাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি এলাকায় এলাকায় প্রতিটা ওয়ার্ডেই যাই আমি যুব উন্নয়নের মাধ্যমে ট্রেনার হিসাবে আমি এই কাজগুলো শিখাই। জীবনযুদ্ধে সংগ্রামী নারী সাফিয়া খাতুন 2013 সালে বেগম রোকেয়া দিবসে জয়িতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আর 2014 সালে সফল আত্মকর্মী হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রথম হয়েছেন। এখন দেশের বাইরে নেপাল ও ভুটানের বিভিন্ন মেলায় অংশ নিতে চান সাফিয়া খাতুন। টিভিসি নিউজ ডেস্ক। দর্শক ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ রাজকাহনে। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টায়।